পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি কাল, আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। সুবিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি মির্জা ফখরুলের, বললেন নির্বাচনী সংকটের সমাধান। ছাত্রলীগের বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছাত্রদলের। দেশে বায়ু দূষণে প্রতি বছর 1 লাখের বেশি মানুষের মৃত্যু, গবেষণা তথ্য। বাড়ছে স্ট্রোক, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ফুসফুসে ক্যান্সার। সরকারের নতজানু নীতিকে দোষারোপ। এবং কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মী সঞ্জয় দোষী সাব্যস্ত। সোমবার সাজা ঘোষণা করবেন আদালত। আগামীকালের জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। আদালত নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দ্রুত বিস্ফোরক মামলার সুরাহা হবে বলে মনে করছেন মামলা সংশ্লিষ্টরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সুবিচার নিশ্চিত করতে আন্তরিক অন্তর্বর্তী সরকার। আমান নবীর রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় হত্যা মামলার বিচার শেষ হয়েছে 1 যুগ আগে। এরপর হাইকোর্টের গণ্ডি পেরিয়ে মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। হত্যা ও বিস্ফোরক মামলার যাত্রা একই সঙ্গে শুরু হলেও 16 বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার। সে কারণে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলার রায় ঝুলে থাকায় কারামুক্ত হতে পারছেন না প্রায় 400 আসামি। আমাদের আইনগত আপনারা দেখেন নাই, আমাদের মনের ভিতরে আগুনের দায় কেউ না নিতে চাইলেও এখন সবার নজর 19 জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতের শুনানির দিকে। মামলায় সুবিচার নিশ্চিত করতে সরকার আন্তরিক, বলছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। আর ন্যায় বিচারের স্বপ্ন দেখতে শুরু করেছেন আসামির স্বজন ও আইনজীবীরা। ফরমাইশি আদেশে যারা যেই ফরম্যাটে অভিযোগ, যারা খালাস পেয়েছেন তাদেরও যেমন আমরা মুক্তি দাবি করছি এই মুহূর্তে, যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল, সকলকে। কারণ গোটা রায়টাই হচ্ছে তর্কিত রায়, একটি ভুল রায়, একটি ফরমাইশি রায়। প্রসিকিউশনের পক্ষ থেকে আগেও আমরা প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত। ইভেন গত তারিখে যেটা ছিল সেই তারিখেও আমরা প্রস্তুত ছিলাম। প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আমরা সময় ক্ষেপণের পক্ষে না, আমরাও চাই ন্যায় বিচার বিজ্ঞ আদালত নির্ধারণ করবেন। 57 সেনা কর্মকর্তার হত্যার সুষ্ঠু বিচার হোক, নিরপরাধ ব্যক্তিরা মুক্ত হোক বন্দিশালা থেকে, এমন প্রত্যাশা রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের। বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ করবে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কর বাড়ানোর কঠোর সমালোচনা করে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত জনগণের ওপর চরম চাপ তৈরি করবে, বাড়াবে মূল্যস্ফীতি। নির্বাচনের দিকে মনোযোগ থাকলে দেশ আবারও সংকটের মধ্যে পড়ত না বলেও দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 100টি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক ও সামাজিক সহ সব মহলেই। সপ্তাহখানেক পর এই ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব, প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। বলেন, সরকার খরচ না কমিয়ে উল্টো ভ্যাট বাড়িয়ে জনগণের উপর চাপ বাড়িয়েছে, যা দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বন্ধ করার পাশাপাশি ব্যয় সংকোচনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না। অবিলম্বে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পতিত সরকারের দেয়া বাজেটকে সামনে না এনে অন্তর্বর্তী সরকার একটি মধ্যবর্তী বাজেট করতে পারত। এই আওয়ামী যে লুটপাটের বাজেট, তারা
বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই। যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল। আগের মতো বর্তমান সরকারও টাকা ছাপানোয় মূল্যস্ফীতি আরো বাড়বে বলে মনে করেন বিএনপি নেতারা। বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির সময়ও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, এই পরিস্থিতিতেও অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে কর আদায় রাজস্ব বোর্ডকে জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার, অথচ শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ানো হয়েছে। ভ্যাট বাড়ানোর কড়া সমালোচনা করছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারে নীতি নির্ধারকদের মনোযোগ নেই। প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। অনুষ্ঠানে আলোচকরা বলেন, অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে কর বাড়ানো আগুনের তীব্রতা বাড়ানোর শামিল। ভোক্তার ভোগান্তি কমাতে পণ্যমূল্য কমানোর তাগিদ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা মূল্যস্ফীতির আগুন নিভানোর জন্য ফায়ার ব্রিগেড ডাকতে অনেক দেরি করেছি, এবং ফায়ার ব্রিগেড যখন আসতে দেরি হচ্ছে, সেই আগুন নিভাতে গিয়ে পানি ঢালার জায়গায় আমরা তেল ঢেলেছি। বাংলাদেশ যে একটা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এখন একটা লোয়ার ইনকাম কান্ট্রির মতো রয়ে গেছে। বাজেট তৈরি করছেন আপনারা, কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। শুধু সাধারণ জনগণ নয়, বরং করের চাপে ব্যবসায়ীরাও নাজেহাল। তারপরও ভ্যাট বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। সেই সঙ্গে সরকারের ভর্তুকি কমাতে টিসিবি পণ্যের দাম বাড়ানোর কথাও জানান তিনি। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর আ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স, ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দিই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। তো আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেল ডিসেম্বরে কয়েকটি ব্যাংকের মুনাফা করা সন্দেহজনক উল্লেখ করে তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চাপিয়ে দেয়া গোলামি থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে দলটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ 15 বছর পর প্রকাশ্য কর্মসূচিতে রাজশাহী জামায়াতে ইসলামী দলটির আয়োজনে শনিবার সকালে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্তভাবে ব্যানার ও ফেস্টুন হাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন দলটির মহানগর ও জেলা শাখার কর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নগরীর মাদ্রাসা মাঠ। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশে কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই। সবাই মিলে আমরা এক কাতারে মুসলিম হিন্দু সবাই আমরা একবদ্ধ থাকতে চাই। ভবিষ্যতে আমরা এই ধরনের যে জুলুমের শিকার হয়েছি, আমরা যেন এই জুলুমের শিকার না হই। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপিয়ে দেয়া গোলামি জুলাই বিপ্লবের মাধ্যমে নৎসাৎ হওয়ায় মুক্তি পেয়েছে দেশ, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করে, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়ে না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। তার প্রভুকে ভুলে যান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপেই নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি, কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। এই হলো আমাদের লেটেস্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। ঘণ্টাব্যাপী বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় শুক্রবার লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড। বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডাক্তার রেক্স ডাওসন ও ডাক্তার জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া ছিলেন বাংলাদেশ থেকে আসা 6 চিকিৎসক। ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তবে ঘণ্টাব্যাপী বৈঠকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড তা জানা যায়নি। এই বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে চিকিৎসকরা জানাবেন। মেডিকেল বোর্ডে যোগ দেওয়ার আগে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এদিকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে ব্রিফিংয়ের পরে জানা যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা। একই সাথে জানা যাবে লিভার প্রতিস্থাপনের বিষয়টি। তাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হবে নাকি নিয়ে যাওয়া হবে অন্য দেশে, সেটিও জানা যাবে ব্রিফিংয়ের পর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগের বিচার ও সাজা বাস্তবায়নের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ ও টিএসসি ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করতে আরও বিলম্ব করা হলে সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। 5 আগস্টের পর কয়েক মাসেও ছাত্রলীগের বিচার শুরু করতে না পারায় সমালোচনা করেন তারা। পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ হয়। তদন্ত প্রতিবেদন জমা। খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, এটি শুধু একটি নিষেধাজ্ঞা আমরা আসলে দেখেছি, কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড চালিয়েছে, ছাত্রদের উপর যে অত্যাচার করেছে, সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্রলীগের যে নৈরাজ্য সৃষ্টি করেছিল 15.5 বছরে, এবং বিশেষ করে জুলাই আগস্টে তাদের সম্পর্কে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটির কোনো রিপোর্ট আমরা আজ অবধি প্রতিবেদন পাইনি। আদিবাসীদের নিরাপত্তার দাবি জানিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। বলেন, অনতিবিলম্বে আদিবাসীদের স্বীকৃতি ও পাঠ্য বইয়ের গ্রাফিতিতে আদিবাসীদের ছবি পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। যে আদিবাসী শব্দটার জন্য পাঠ্যপুস্তক থেকে যেটা বাতিল করা হইলো, আমরা সেটা বারবার লেখার চেষ্টা করছি। এখানে সব জাতি যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সবাই অধিকার নিয়ে যাতে থাকতে পারে, এই সে ইনক্লুসিভ যে চিন্তাভাবনা থেকে আমরা এই দাবিটা জানাচ্ছি। আমরা চাই হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার করে বা পরিবর্তন করে হোক, আমাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক, আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। দুপুরে সংসদ ভবনের সামনে মানববন্ধন থেকে সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানান শিক্ষকরা। পাহাড়িদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানান তারা। এ সময়
অবিলম্বে সব হামলাকারীকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান শিক্ষকরা। ওনারা লেগেছিল যে তখন পুলিশ ছিল, আমাদের জন্য ভীষণ রকমের উদ্বেগের এবং আমাদের জন্য আশঙ্কাজনক। প্রিয় লোক, উনিও মিডিয়াকে পছন্দ করেন। সময় সংবাদে আরও থাকছেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ কারাগারে, দুর্নীতিতে অভিযুক্ত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দুদকের। দেশের বায়ুর মান খারাপ হওয়ায় প্রতি বছর মারা যান 1 লাখেরও বেশি মানুষ। ক্রমেই বাড়ছে মস্তিষ্কের রক্তক্ষরণ, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ফুসফুসের ক্যান্সার। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার CREA এবং বায়ুমণ্ডলী দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে বলা হয়, দূষণকারীদের প্রতি সরকারের নতজানু নীতির কারণে এই পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। বছরের পর বছর দেশের বায়ু দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে দেশি বিদেশি একাধিক সংস্থার গবেষণা প্রতিবেদনে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বাংলাদেশের বায়ুর মান সবচেয়ে খারাপ হওয়ায় প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে। শারীরিক জটিলতার পাশাপাশি তুলে ধরা হয় বায়ু দূষণের মানসিক ও আর্থিক ক্ষতিও। PM 2.5 এর এক্সিস্টিং যেই কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটি যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে বছরে 1,02,456 জনের মৃত্যু আমরা ঠেকাতে পারবো। দূষণের তীব্রতার ফলে শ্বাস প্রশ্বাস ও স্ট্রোক সহ নানা জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। যখন আমরা দূষিত বাতাস গ্রহণ করছি, বাতাসের মধ্যে কার্বন পার্টিকেল বেশি থাকে, তখন কিন্তু সেটা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে, যার ফলে হৃৎপিণ্ড আমাদের সচল থাকে না, অচল হয়ে যাচ্ছে কাজ করতে করতে, এবং আমাদের আলটিমেটলি ফেট হচ্ছে, কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে এবং আমাদের রেসপিরেটরি ফেলিওর এবং মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। পরিবেশকে পাশ কাটিয়ে 1.5 দশক ধরে অপরিকল্পিত উন্নয়নকে প্রাধান্য দেয়া এবং দূষণকারীদের প্রতি সরকারের নতজানু নীতির কারণেই দিন দিন দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানান নগর পরিকল্পনাবিদরা। কিন্তু যারা দূষণ করে দিয়ে তারা নিজেরা সরকারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে আর বলবে যে আমরা জিডিপির কন্ট্রিবিউটর, তাদেরকে সরকারকে ধরতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে তাদের কাছে দাবি করব। আমি মামলা করতে গেলে নোটিশ করতে হবে, 60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর 7 দিন পরে আমি মামলা করতে পারবো নিয়মিত আদালতে গিয়ে। তাও বাংলাদেশে 3টা পরিবেশ আদালত আছে। দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানো ও বৈধ ইট ভাটা বন্ধ করা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। ইট ভাটার বিরুদ্ধে কিন্তু স্ট্রঙ্গার ড্রাইভ হচ্ছে, যেগুলো লাইসেন্স নাই কিংবা যাদের নীতিমালা পরিপন্থী কাজ হচ্ছে, যেভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া নেওয়া, সেটি কিন্তু স্ট্রঙ্গার হচ্ছে। সচেতনতা ও সবার অংশগ্রহণ না থাকলে পরিবেশ দূষণ রোধে শুধু সরকারের পদক্ষেপ সুফল বয়ে আনবে না বলেও মনে করেন অংশীজনরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। স্থায়িত্বশীল নগরায়ন গড়তে হলে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনরা। নগরীর গণপরিবহনের ওপর সর্বাত্মক গুরুত্ব দেয়া, খালগুলো পুনরুদ্ধার করা এবং পার্শ্ববর্তী নদীর সঙ্গে সংযুক্ত করা, পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন তারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার 25 বছর পূর্তি উপলক্ষে সকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনাবিদ তৌফিকুল আলম বলেন, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। পরিকল্পনা বিকেন্দ্রীকরণ সহ সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগে জোর দেন বাপার সহসভাপতি খুশি কবির। আর অধ্যাপক নজরুল ইসলাম তার বক্তব্যে স্থায়িত্বশীল নগরায়নের ক্ষেত্রে কেবল রাজধানী নয়, জেলা শহরগুলোতে সুযোগ সুবিধা নিশ্চিতের পরামর্শ দেন। টোটাল যে ট্রিপ জেনারেশন হয় তার মাত্র 11.5 যে উচ্চবিত্ত যে জনসংখ্যা। পরিবেশের একটি উপাদান শব্দ দূষণ, এটা কিছু করতে পারছি না। যানজট, ট্রাকওয়ালা মারতে চায়, বাসওয়ালা মারতে চায়, মাইক্রোবাস মারতে চায়, মোটরসাইকেল মারতে চায়, পথচারীও আমাকে কেয়ার করে না। কেন্দ্রভিত্তিক বিকেন্দ্রীকরণ, ঢাকা থেকে সরিয়ে নেওয়া, বিভাগীয় শহরগুলোকে শক্তিশালী করা, তার আগে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন, সেটা তো আছেই।
খণ্ড খণ্ড পরিকল্পনা করব না, পরিকল্পনাটা সমন্বিতভাবে করতে লাগবে। বিকেন্দ্রীকরণ অবশ্যই দরকার, কিন্তু সেখানেও আবার সমন্বিত একটা সার্বিক সমন্বিত রূপ থাকতে হবে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 2রা জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে 1,87,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মাসুদ বিশ্বাস ছিলেন আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর প্রধান। দায়িত্ব ছিল অর্থ পাচার সহ বিভিন্ন আর্থিক অপরাধ ঠেকানো। কিন্তু সেই মাসুদ বিশ্বাসী ফেঁসে গেলেন জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে রাজধানীর মিরপুর থেকে মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার বেলা 12:15টার পর হাজির করা হয় দুদক কার্যালয়ে। চলে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ। পরে তোলা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তিনি তার স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ প্রায় 2 কোটি টাকার সম্পদ অর্জন করায় যে মামলাটা আমরা রুজু করেছি, সেই মামলায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আরও অনেক কিছু অভিযোগ আছে। দুদক জানায় দুর্নীতির মামলায় অভিযুক্তদের কেউই ছাড় পাবে না। দুদকের মেসেজ হলো যে যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে 1,87,72,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি উদ্যোগে মিয়ানমার থেকে আমদানি হওয়া চাল জাহাজ থেকে খালাস হয়েছে। 2টি জাহাজে এসেছে প্রায় 24,500 টন। G2Gর মাধ্যমে দেশটি থেকে কেনা 1 লাখ টন চালের বাকি চালান পর্যায়ক্রমে 8টি জাহাজে দেশে আসবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটির এই ব্যস্ততা জাহাজ থেকে চাল খালাসের। ট্রাকে বোঝাই করা এসব চাল চলে যাবে দেশের বিভিন্ন জেলার খাদ্য গুদামে। G2G চুক্তিতে মিয়ানমার থেকে 2টি জাহাজে আসা চালের পরিমাণ 24,500 টন, যা নিয়ে গত শুক্রবার বন্দরে নোঙর করে MV গোল্ডেন স্টার ও MV MCL 19। সিশিপ থেকে অলরেডি ডিসচার্জিং স্টার্ট হয়েছে, এখন পুরোদমে সাইড হোগে আমাদের কাজ চলতেছে। আর আরেকটা ভেসেল যেটা আসছিল JSC আমাদের সাইলু জেটিতে, ওইটাও স্যাম্পলিং হয়ে গেছে অলরেডি। ওইটার কাজও খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। চুক্তির আওতায় মিয়ানমার থেকে মোট চাল আমদানি হবে 1 লাখ টন। দেশটির রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 618 কোটি। পর্যায়ক্রমে আরও 8টি জাহাজে বাকি চাল আমদানি হবে। টোটাল আতপ চাল আসছে 24,500 মেট্রিক টন। 22,000 মেট্রিক টন গতকালকের সিশিপ থেকে আনলোডিং শুরু হয়েছে। আর MCL ওই সাইলোজেটিতে 2,500 মেট্রিক টন স্যাম্পলিং হবে আজকে হয়তো 20 নাইটে আনলোডিং শুরু হবে। গত 12 জানুয়ারি সরকারিভাবে ভারত থেকে এসেছিল প্রায় 27,000 টন সেদ্ধ চাল। দেশে খাদ্য নিরাপত্তায় মজুদ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রায় 7 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছে তার কাছে। মিম, বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্ক সহ সবখানেই যেন উৎসবের আমেজ। কারণ দিন যত যাচ্ছে ততই কিন্তু দর্শনার্থীর পাশাপাশি ক্রেতার সমাগমে কিন্তু মুখরিত হচ্ছে এই বাণিজ্য মেলার প্রাঙ্গণ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানের বাণিজ্য মেলায় বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু ধীরে ধীরে দর্শনার্থীর পাশাপাশি কিন্তু ক্রেতার সমাগম বেড়েছে। গমগম করছে বাণিজ্য মেলার এই প্রাঙ্গণ। এবারের মেলায় কিন্তু বিভিন্ন ক্যাটাগরির 362টি প্যাভিলিয়ন এবং স্টল সাজানো হয়েছে। এর মধ্যে 351টি কিন্তু দেশীয় প্রতিষ্ঠানের। এছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া মিলিয়ে রয়েছে কিন্তু বাকি 11টি স্টল।
তো প্রথম দিকে কিন্তু বাণিজ্য মেলায় তেমন সাড়া না মিললেও মাসের মাঝামাঝিতে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিন্তু জমজমাট হয়েছে বাণিজ্য মেলা। অর্থাৎ আমরা যেটি দেখতে পাচ্ছি যে 18তম দিনে, আজকে শনিবার 18তম দিনে কিন্তু বিক্রি বেড়ে গিয়েছে। বিক্রেতারা যেমনটি বলছেন, বিক্রেতাদের সাথে কথা বলে আমরা এখানে যেমনটি জানতে পেরেছি, বিক্রেতারা বলছেন যে তাদের মুখে আসলে হাসি ফুটেছে, কেননা বিক্রি কিন্তু বেশ বেড়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে বাকি দিনগুলোতে ক্রেতাদের সমাগম আরও বাড়বে এবং তাদের বিক্রির পরিমাণ বাড়বে, এমনটি কিন্তু মনে করছেন তারা। তো আমরা যেমনটি বলছিলাম যে শুরুর দিনগুলোতে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতার সমাগম বেশ কম ছিল, তখন ছিল দর্শনার্থীর সংখ্যা, কিন্তু এখন কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু ক্রেতার সংখ্যা বাড়ছে এবং বিক্রেতারা কিন্তু বিভিন্ন পণ্যের উপরও ছাড় দিচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু দিন গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ জমজমাট হয়ে উঠেছে বাণিজ্য মেলা এবং বিভিন্ন স্টল পরিদর্শন করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন পণ্যের উপর 20% 30% করে ছাড় দিচ্ছেন এবং ক্রেতারা কিন্তু এই ছাড়ে পণ্য কিনতে পেরে বেশ খুশি, কিন্তু তারা অভিযোগ করছেন যে পণ্যগুলো বেশ গতানুগতিক, তারা আরও গতানুগতিকের বাইরে তারা পণ্যগুলো আশা করছেন। তো বাণিজ্য মেলা থেকে কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে। ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং সব ক্যাডারের সমতা নিশ্চিতের দাবি জানিয়েছে 25টি ক্যাডারের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস বিষয়ক সেমিনারে এ দাবি জানানো হয়। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করার আহ্বান জানিয়ে জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্তকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। বলেন, পেশাদারত্বকে প্রাধান্য দিয়ে উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি বাতিল করতে হবে। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বর্তমান প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অন্যায্য। অনভিজ্ঞ অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ ও দক্ষ নীতি নির্ধারকের সেবা নিশ্চিত করতে হবে, যিনি সেক্টরের জ্ঞানের পাশাপাশি আইন কানুন ও প্রশাসনিক বিষয়েও দক্ষ এবং প্রত্যেক ক্যাডারকে স্ব সেক্টরের মন্ত্রণালয়ে দায়িত্ব প্রদান করতে হবে। দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের জায়গা থেকে শুরু করে পুরো কাঠামোগত পরিবর্তনটা আনা, যাতে করে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা দেশপ্রেমিক, দক্ষ এবং জনগণকে সেবা দানকারী একটা এই রাষ্ট্র পরিচালনার কাঠামো গড়ে ওঠে, প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। 3 বছর না যেতে এই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে খোদ নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোই। গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়া, বারবার ফি আদায় ও নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে না পারার কারণে তারা এ কাজ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রক্রিয়া গ্রহণযোগ্য করে সমস্যা সমাধানের চেষ্টায় আহ্বায়ক কমিটি। শিক্ষার্থীদের সুবিধা মাথায় রেখে প্রক্রিয়া ঠিক করার পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের দুর্ভোগ ও খরচ কমাতে 2020-21 শিক্ষাবর্ষে প্রথমবার সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। সবশেষ 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় অংশ নেয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর যে কটি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে নানা সমস্যা জর্জরিত হয়ে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলেও গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু জগন্নাথ নয়, খুলনা, কুমিল্লা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ইতোমধ্যে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার আয়োজন শুরু করেছে। কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী না পাওয়া এবং ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই এই সিদ্ধান্ত। ফার্স্টে সে আবেদন করে 1500 টাকা দেয়, 4টা বিশ্ববিদ্যালয় চুজ করলে সেখানে আরো 500 টাকা করে, এখানেই তো তার 3500 টাকা শেষ। ভর্তি হবে 10,000 12,000 দিয়ে। এরপরে দেখা গেল যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের কারণে দেখা গেল যে জগন্নাথের ছাত্র হঠাৎ করে সে দিনাজপুরে চলে যাওয়া লাগতেছে, এখানে তাকে ভর্তি ক্যান্সেল করতে হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি ক্যান্সেলের টাকাও দেয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেশন শুরু হয় জানুয়ারি মাসে। গুচ্ছে থাকার ফলে যে সমস্যাটা হয়েছে, আমরা স্টুডেন্ট পাই দেখা যায় জুলাই মাসে, আগস্ট মাসে। এই বছর যেটা হয়েছে, আমাদের পরীক্ষা শুরুর এই ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা শুরুর 3-4 দিন আগেও ছাত্র ভর্তি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ৮ থেকে ১০ বার গণবিজ্ঞপ্তি দিয়েও 2021-22 শিক্ষাবর্ষে খালি ছিল 200 আসন, 2022-23 শিক্ষাবর্ষে 650 এবং 2023-24 শিক্ষাবর্ষে 950টি আসন খালি। চলতি শিক্ষাবর্ষে গুচ্ছে থাকলেও সমস্যা সমাধান না হলে প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আর কর্তৃপক্ষ বলছে প্রক্রিয়া ফলপ্রসূ করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি কিছু ত্রুটি বা থেকে থাকে, এটা গ্র্যাজুয়ালি আমরা এগুলি অ্যাড্রেস করে সেটাকে আরেকটু মিনিমাইজ করতে পারি, এটাকে আরেকটু আধুনিকায়ন করতে পারি। শিক্ষার্থীদের সুবিধা গুরুত্ব দিয়ে ভর্তি প্রক্রিয়া ঠিক করার আহ্বান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। গুচ্ছের পক্ষেও বক্তব্য আছে, গুচ্ছের বিপরীতেও বক্তব্য আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাই অ্যান্ড লার্জ স্টুডেন্টস কমিউনিটি যা চাবে সেভাবেই করা উচিত। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের না হতে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন শিক্ষা উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে বন্দুক হামলায় 2 বিচারক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শনিবার সুপ্রিম কোর্টের বাইরে 3 বিচারককে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায় হামলার পর ঘটনাস্থলেই আত্মহত্যা করে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। দেশটির বিরোধী দলের ওয়েবসাইটে জানানো হয়, নিহত বিচারকদের একজন বিভিন্ন রাজনৈতিক কারাবন্দীদের মামলা শুনানির সঙ্গে জড়িত ছিলেন। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাটে অফ ফর্মে থাকা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রানে ফেরাতে ভিন্ন পরিকল্পনা বরিশাল ম্যানেজমেন্টের। জাতীয় দলের ম্যানেজার ও সাউদার্ন আর্মিদের ব্যাটিং কোচ নাফিস ইকবাল আলাদাভাবে কাজ করছেন তাওহিদ হৃদয়ের ব্যাটিং গভীরতা বাড়াতেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ইতিবাচক ফলের আশায় নাফিস সমর্থন জানালেন তামিম ইকবালের অবসর ইস্যুতেও। চট্টগ্রামে নাফিস ইকবালের সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব ইমন। সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার, ম্যানেজার এবং চলতি বিপিএলে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল খান, যার অন্যতম সবচাইতে বড় পরিচয় এই চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান। নাফিস ভাই, স্বাগত আপনাকে। এবারের বিপিএলটা এখন পর্যন্ত কতটুকু উপভোগ করছেন? থ্যাংক ইউ। বিপিএলটা ভালোই লাগছে। ডিফারেন্ট রোল, চ্যালেঞ্জিং রোল। যখন আপনি একটা রোল অনেক দিন ধরে করেন, তারপর যদি আপনি আরেকটা রোলে যান, এটা একটু ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, যেটা আমি প্রিপেয়ার ছিলাম, যেহেতু আমার বরিশালে অনেক আগেই কথা হয়েছিল অ্যাজ এ ব্যাটিং কোচ কাজ করব। নাজমুল হোসেন শান্ত নিশ্চয়ই আশা করছেন তো ফর্মে ফিরবে। তার ফর্মে ফেরাটা কতটুকু জরুরি বরিশালের জন্য, তার চেয়ে বেশি বাংলাদেশের জন্য? 100%। হি ইজ এ টেরিফিক প্লেয়ার। প্রথমের দিকে কয়েকটা ভালো টাচে ছিল না, বাট লাস্ট একটা এই ইনিংসের আগের ইনিংসে সে একটা 41-এর একটা ইনিংস খেলেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। সো ওর টাচে আর ওর টিউনিংটাই জাস্ট দরকার। ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। হি ইজ কেপেবল। আমার মনে হয় যে হি উইল বাউন্স ব্যাক। তাহলে আমরা জানি যে তিনি লেগ সাইড অনেক বেশি শক্তিশালী, কিন্তু আজ আমরা অনুশীলনে দেখলাম সে অফ সাইডেও বেশ বড় বড় ছক্কা মেরেছেন। আলাদা কাজ করেছেন কি বিষয়টা? না, কোনো আলাদাভাবে কাজ করতে হয় না। হি ইজ এ ভেরি কেপেবল প্লেয়ার। এবং শুধু লেগ সাইডে, এটা জাস্ট মানুষের পারসেপশন। যখন যেখানে বল আসে সেখানে খেলার মতো অ্যাবিলিটি রাখে এবং হি ইজ এ টেরিফিক প্লেয়ার। চারিদিকে সে খেলতে পারে এবং কিছু নতুন শট সে ডেভেলপও করছে। বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? ডেফিনেটলি আশা তো আছেই, এবং লাস্ট আপনি সিরিজ যদি কনসিডার করেন, খুব ভালো একটা সিরিজ গিয়েছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের প্লেয়াররা তাদের এই গেমটা যেন খেলতে পারে। যদি আমরা এই গেম খেলতে পারি, ইনশাআল্লাহ সেমিফাইনাল তো আমাদের টার্গেট থাকবে, এবং তারপর ম্যাচ বাই ম্যাচ গিয়ে ইনশাআল্লাহ ফাইনালে যদি ভালো কিছু করতে পারে। তামিম ইকবাল খান অবসর নিয়েছেন, আপনারা পরিবারের সদস্য এবং সতীর্থ হিসেবে নিশ্চয়ই তামিমের পাশে রয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে আপনারা সম্মান করছেন। অফকোর্স রেসপেক্ট দিতেই হবে, বিকজ আলটিমেটলি হি ইজ দ্য পার্সন যে ডিল করতে হয় সব কিছু। ওর একটা আলাদা ক্যারিয়ার এবং সে জানে যে কখন ফুল স্টপ দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম নাফিস ইকবাল খানের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছেন, শুধুমাত্র বরিশালের জন্য নয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তদের মতো ক্রিকেটারদের ফর্মে ফেরাটা অতীব জরুরি এবং এ বিষয়ে কাজ করছেন তারা। মাহবুব ইমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি কাল। আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। সুবিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি মির্জা ফখরুলের, বললেন নির্বাচনী সংকটের সমাধান। ছাত্রলীগের বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছাত্রদলের। এই ছিল সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।